কসমিক ক্যালেন্ডার অনুযায়ী বিগ ব্যাং থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কালকে 1 বছর ধরলে আমরা এখন 31শে ডিসেম্বর মধ্যরাত্রে দাঁড়িয়ে আছি। আমাদের পূর্বপুরুষ স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীতে এসেছিল 26শে ডিসেম্বর। আমাদের সভ্যতার লিখিত ইতিহাস মাত্র কয়েকটা মহাজাগতিক মিনিট বা সেকেন্ডের, আর এর প্রথম নিদর্শনটি পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার ব্লুমবোস গুহায়, যেখানে প্রাচীন মানুষের বসবাসের কিছু চিহ্ন পাওয়া যায়। লাল লোহার আকরিক দিয়ে সেখানে মানুষ কিছু ছবি বা সাংকেতিক চিহ্ন এঁকেছিল। সম্ভবত ছবি আঁকার চেষ্টা করেছিল, অথবা খাদ্যশস্য লুকিয়ে রেখে একটা শনাক্তকারী প্রতীকী হিসেবে সেটাকে আরোপিত করেছিল। যেটাই করে থাকুক না কেন, সেটাই আমাদের প্রাচীনতম শিল্পকলা, প্রাচীন আর্ট। কমপক্ষে 70,000 বছরের পুরনো এটা। মানুষ গুহায় থাকতো তখন শিকার করে কিংবা ফলমূল পেড়ে খেত। অনেক পরে তারা কৃষিকাজ আবিষ্কার করে। গম চাষ করতে হলে 6 মাস ধরে একই জায়গায় বসে থাকতে হয়, ফলে কৃষি জমির আশেপাশে গ্রাম গড়ে ওঠে। সেই সাথে গড়ে ওঠে কৃষিভিত্তিক সভ্যতা। বিশ্বের প্রাচীনতম গ্রাম কোথায় সেটা নিয়ে একটা বিতর্ক আছে। সেপিয়েন্স গ্রন্থটির রচয়িতা ইউভাল নোয়া হারারির মতে প্রাচীনতম গ্রাম ইসরায়েলের জেরিকো। তবে সঠিক তথ্য অনুযায়ী মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম গ্রাম, যেখানে মানুষ তার প্রথম বসতি গড়ে তুলেছিল, সেই জায়গাটা হলো তুরস্কের চ্যাটাউইক। অনেকগুলো চৌকোনো ঘন সন্নিবিষ্ট ঘর। ঘরে কোনো জানালা নেই, কোনো দরজা নেই। ঘরের ছাদে একটা ফুটো, সেই ফুটো দিয়ে মই বেয়ে ভেতরে আসতে হয়। গ্রামের বাড়িগুলো একেবারে গায়ে গায়ে লাগানো, কোথাও কোনো রাস্তা নেই। বাড়িগুলোর ছাদই রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। চ্যাটাউইক 9,000 বছর পুরনো। এখানে পাওয়া উল্লেখযোগ্য জিনিসের মধ্যে আছে ওই গ্রামের ম্যাপ। বাড়িগুলোর অবস্থান চিহ্নিত করা ছিল সেই ম্যাপে। মানুষের তৈরি প্রাচীনতম ম্যাপ সম্ভবত সেটাই। তাই ব্লমবোস গুহার অর্থহীন আর্ট আস্তে আস্তে এখন অর্থপূর্ণ দরকারি আর্টে পরিণত হয়েছে। আজ যত রকমের বৈজ্ঞানিক সুযোগ সুবিধে আমরা পাচ্ছি, তা সবই একভাবে শুরু হয়েছিল মানচিত্র আঁকার পারদর্শিতার জন্য। মানচিত্র না থাকলে জানতে পারতাম না কখন ফসল ফলাতে হবে আর কখন ফসল কাটতে হবে, কখন বৃষ্টিপাত হবে আর কখন ঋতু পরিবর্তন হবে, কিংবা কিভাবে বিশালাকার ও স্বল্পাকৃতির পশুদের শনাক্ত করে তাদের শিকারী ও শিকার করা যাবে। শুধু তাই নয়, স্থান পরিবর্তনের সময় পুনরায় সেই একই স্থানে ফেরত আসার ক্ষেত্রে মানচিত্র দারুণ ভূমিকা পালন করেছিল। আগুন আমাদের দলবদ্ধভাবে একটি জায়গায় থাকতে শেখায়, কিন্তু মানচিত্র আমাদের দলবদ্ধভাবে অন্য জায়গায় পাড়ি দিতে সাহস জুগিয়েছিল। আর তারপর শুরু হয় নতুন নতুন ধারণা ও আবিষ্কারের যুগ। এমনই একটি দশা আমরা মধ্যযুগীয় ইউরোপে দেখতে পেয়েছি, রেনেসাঁর বিজ্ঞানীদের জীবনী ও কাজের মাধ্যমে। লিউয়েন হুক অণুবীক্ষণিক যন্ত্র দিয়ে আবিষ্কার করলেন জলের মধ্যেকার জীবাণু, দাঁতের ময়লার জীবাণু এবং খালি চোখে দেখা না যাওয়া এমন সব অজানা প্রাণীদের। তার বন্ধু ক্রিশ্চিয়ান হুইগেন্স একই সময় দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে আকাশের চাঁদ, শনির বলয়, বৃহস্পতির উপগ্রহ দেখা শুরু করলেন। এটা 16শো শতাব্দীর নেদারল্যান্ডসের কথা। নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন সব ধারণা, মুক্তমত প্রকাশের একটা কেন্দ্র হয়ে উঠেছিল তখনকার নেদারল্যান্ডস। পৃথিবীর বাইরেও শনি, মঙ্গল গ্রহে আমাদের মতোই আরও পৃথিবী আছে। ছোট জলের কণার মধ্যেও ছোট ছোট জীব ঘুরে বেড়ায়। এসব নতুন নতুন কথা নেদারল্যান্ডবাসীদের দারুণভাবে আলোড়িত করেছিল। তৎকালীন দার্শনিকেরা চিন্তা করলেন, এই জগৎগুলোর কথা আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ নেই কেন? দুনিয়ার যাবতীয় জ্ঞান তো এর মধ্যেই থাকার কথা। দার্শনিক বারুখ স্পিনোজা তখন একটা নতুন মতবাদ প্রচার করা শুরু করলেন। তিনি বললেন, প্রকৃতির নিয়মগুলোই হচ্ছে ধর্ম, ঈশ্বর হচ্ছে প্রকৃতির সূত্র। এই নিয়মগুলোর ব্যতিক্রমী কিছু ঘটলেই সেটা হবে মিরাকল বা অলৌকিক ঘটনা। বাইবেল ঈশ্বরের বাণী নয়, মানুষই লিখেছেন বাইবেল। সুতরাং বাইবেল নিয়ে গবেষণা করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। প্রকৃতির নিয়মগুলোর নিয়ে
গবেষণা করলে ঈশ্বরকে বোঝা সম্ভব, এটাই ছিল তার মতবাদ। কিন্তু ওনার এই বক্তব্য অধিকাংশ মানুষের সহ্য হলো না। স্পিনোজার উপর মৌলবাদীদের চাপাতির আঘাত আসলো। তবে আক্রমণকারীর চাপাতির কোপে কেবলমাত্র তার আলখাল্লার এক অংশই ছিল। শারীরিকভাবে তিনি অক্ষত রইলেন। বাকি জীবন তিনি সেই ছেঁড়া আলখাল্লা পরেই ঘুরে বেড়াতেন। মানুষকে দেখাতেন মত প্রকাশের স্বাধীনতার ওপর মৌলবাদী আক্রমণের জ্বলন্ত প্রমাণ। পরবর্তী যুগের বিজ্ঞানীদের মধ্যে স্পিনোজার ইনফ্লুয়েন্স ছিল অনেক। তার লেখা এথিক্স বইটি পরবর্তী যুগে বিজ্ঞান গবেষকদের দিক নির্দেশনা দিয়েছে। 300 বছর পর অ্যালবার্ট আইনস্টাইনও স্বীকার করেছেন তার এই গুরুর ফিলোসফিক্যাল অবদানের কথা। প্রযুক্তি ও বিজ্ঞানের যুগ সূচনায় দার্শনিক স্পিনোজার সুদূর প্রসারী প্রভাব আজও আমাদের চারিপাশে উপস্থিত রয়েছে। আজ আমাদের বিজ্ঞান এতটাই উন্নত যে নিকটবর্তী তারামণ্ডল অথবা ইন্টারস্টেলার মাধ্যমে নিজেদের তৈরি বার্তাকে প্রেরণ করতেও আমরা পিছুপা হই না। এখন প্রশ্ন হলো, নতুন প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে আমরা নিকটবর্তী তারকা প্রক্সিমা সেঞ্চুরিতে যেতে পারবো। এর আগের রকেটগুলো হতো আকারে অনেক বড়, কিন্তু ভবিষ্যতে খুব ছোট ছোট গাছের পাতার সাইজের অনেকগুলো রকেট অথবা ন্যানোক্রাফট পাঠানো হবে। এদের চলার জন্য শক্তি লাগবে খুব কম। মাত্র 20 বছরে এরা প্রক্সিমা সেঞ্চুরিতে পৌঁছে যাবে, যেখানে এর আগে মানুষের রকেট কখনো যেতে পারেনি। 1980 সালে বিখ্যাত অ্যাস্ট্রোনমার কার্ল সেগানের কসমসে ভয়েজারকে দেখানো হয়েছিল। 1977 সালে ভয়েজার পাঠানো হয়েছিল সৌরজগতের দূরতম প্রান্তে যাওয়ার জন্য। এটা বৃহস্পতি, শনির ছবি খুব কাছ থেকে তুলে এখন আরও দূরে যাচ্ছে। গত 43 বছর ধরেই এটা ছুটে চলছে। ঘন্টায় এর গতিবেগ 38,000 কিলোমিটার। নাসার ন্যানোক্রাফট যখন পাঠানো হবে তখন এটা মাত্র 4 ঘন্টায় ভয়েজারকে ওভারটেক করে ফেলবে। এটাই হচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞান। আজ যা অসম্ভব মনে হচ্ছে কাল তা জলের মতো সহজ কাজ। আজকের ধারণা কাল ভেঙে চুরমার হয়ে যেতে পারে। প্রশ্ন করতে হবে সবকিছু নিয়েই। পরীক্ষা আর পর্যবেক্ষণ করতে হবে। যা যা পর্যবেক্ষণের সাথে মিলবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আর যা যা পর্যবেক্ষণের সাথে একটা সময় পর মিলবে না সেগুলোকে বাদ দিতে হবে। এটাই বিজ্ঞানের মূল কথা। যুগে যুগে বিজ্ঞানীরা তাদের আগে থেকে জেনে রাখা ধারণা ভুল প্রমাণ করে নতুন আবিষ্কার মেনে নিয়েছেন সহজভাবেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। কেননা ধারণাসমূহের অন্তর্নিহিত সত্তাই হলো পরিবর্তন বা নতুন কিছুর সূচনা করা। জোহান্স কেপলার সারা জীবন বিশ্বাস করে এসেছিলেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। শেষ বয়সে এসে যখন প্রমাণ পেলেন যে না, পৃথিবী নয়, সূর্য মহাবিশ্বের কেন্দ্র, তখন নির্দ্বিধায় তিনি আগের বিশ্বাস ত্যাগ করলেন। এভাবেই বিজ্ঞান প্রতি মুহূর্তে নিজেকে আরো উন্নত করে। এখানে বিজ্ঞান মনস্কতার সাথে গোড়া বিশ্বাসের পার্থক্য। সকল জ্ঞান বিজ্ঞানের উৎস হচ্ছে একটাই পুস্তক, এটা বদলাবে না। এই ধরনের বিশ্বাস সামনে এগিয়ে চলার পথে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হতে পারে। 1000 বা 2000 বছর আগে গরুর মূত্রই ছিল সেরা মেডিসিন, কিন্তু বর্তমানে আরো ভালো ঔষধ আবিষ্কার হয়েছে। যে ঔষধ তৈরি হয়নি সেগুলো তৈরির কাজ চলছে। এই সময়ে এসেও প্রাচীন ওষুধগুলোর প্রতি অন্ধভাবে বিশ্বাস করা বোকামির কাজ। সবশেষে আবারও সেই একই বক্তব্য অনুসরণ করছি, বিজ্ঞান পরিবর্তনশীল।